আলোচনার শুরুতে আসসালামু আলাইকুম। কথা হবে ইংলিশ গ্রামারের গুরুত্বপূর্ণ একটি টপিক ন্যারেশন নিয়ে, যা বরাবর অবহেলিত। আমরা ধরে নেই আমরা অনেক পারি, তাই অনুশীলন করি না, কিন্তু ন্যারেশন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যাকে আমরা বলি স্পিচ চেঞ্জিং। হ্যাঁ, আমরা এই যে কথা বলি, যা বলি তাই তো উক্তি। এই উক্তিগুলো আমরা দুইভাবে বর্ণনা করি। আমি যা বলতেছি সরাসরি আমি আমার বক্তব্য দিচ্ছি, এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি। এখন আমার কথাগুলো ধরেন আপনি বলে দিলেন অন্য কাউকে, সেটা হলো কি ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। সো আমাদের কাজ হলো ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট এবং ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করার সমস্ত কলা কৌশল নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, ভালো কথা। আমরা যে কথা বলি, আমরা কটা সেন্টেন্সে কথা বলি মনে আছে? 5টা সেন্টেন্সে কথা বলি। কি কি? অ্যাসার্টিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং কি এক্সক্লামেটরি। আমরা কিন্তু এই 5টা সেন্টেন্সে কথা বলি। 5 সেন্টেন্সের বাইরে কি আপনি কখনো কথা বলতে পারবেন? চেষ্টা করে দেখেন তো। সম্ভবত পারবেন না। কি বলবেন? যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডও এক ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্স। মানে আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি এর বাইরে কোনো কথা বা স্পিচ দিতে পারবেন না। তার মানে বুঝতেই পারছেন আমার স্পিচ চেঞ্জিংটা হবে এই 5টা সেন্টেন্সের উপর নির্ভর করে। শুরু করা যাক। আজকে আমাদের চেষ্টা থাকবে এক ক্লাসেই ন্যারেশন নিয়ে কিভাবে আলোচনা করা যায়। ডিসকাশন, অনুশীলন সবই থাকবে। খাতা কলম নিয়ে সুতরাং শুরু করতে হবে। আচ্ছা, বুঝতেই পারছেন স্লাইডে আগে থেকে কিছুই লেখা নেই। স্লাইড একদম শূন্য, একদম শূন্য। আমার কাছে মনে হয় পিডিএফ শিট, হ্যান ত্যান এগুলো দিয়ে আসলে ইংরেজি শেখা যাবে না। ইংরেজি শিখতে হবে হাতে কলমে। কলম থাকবে, হাত থাকবে, খাতা থাকবে, যা বলবো লিখবেন, নোট করবেন, ইফেক্টিভ ভাবে শিখবেন। তাহলে আমরা সুন্দর করে লিখে রাখি, ন্যারেশন কয় ধরনের জন্য? 2 ধরনের। ন্যারেশন 2 ধরনের। আজকের ক্লাসের মধ্য থেকে আমি আশা করব যে অন্তত একজন হলো আমার স্টুডেন্ট বের হবে যে আমার পুরো ক্লাসটি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে খাতায় লিখবে বা নোট করবে, করে ক্লাস শেষে আমাকে হোয়াটসঅ্যাপে একটু ছবি তুলে পাঠাবে। আমার দেখে একটু শান্তি লাগবে যে না, একজন হলো আমার স্টুডেন্ট আছে যে সুন্দর করে নোট করতে জানে। দেখা যাক সেই স্টুডেন্টটা কে হতে পারে। ন্যারেশন 2 ধরনের। নাম্বার 1, ডাইরেক্ট ন্যারেশন, যাকে বাংলায় আমরা বলি প্রত্যক্ষ উক্তি। এবং নাম্বার 2, ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। উক্তি মানেই কথা, বক্তব্য। এখন আমরা এই ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করা শিখব। আচ্ছা, তার আগে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটি হলো এখানে লেখা আছে একটি বাক্য, দেখবেন হি সেড টু মি। সে আমাকে বলল। কি বলল? সে আমাকে বলল আই স ইউ দেয়ার। আমি তোমাকে সেখানে দেখেছিলাম ইয়েস্টারডে, গতকাল। আমি তোমাকে সেখানে গতকাল দেখেছিলাম। লক্ষ্য করবেন ইনভার্টেড কমার ভেতরে যে অংশটুকু আছে, এই অংশটুকুকে আমরা বলে থাকি কি যেন? রিপোর্টেড স্পিচ বলে থাকি, উদ্ধৃত বক্তব্য। এটা মুখস্থ করার কিছু নেই। ইনভার্টেড কমা মানে কোটেশন মার্কের ভেতরেই তো বক্তব্য থাকবে, সুতরাং এটার নাম রিপোর্টেড স্পিচ হবে, এটাই তো স্বাভাবিক। আর এই বাকি যে অংশটুকু আছে, এটার নাম আসলে রিপোর্টিং ভার্ব না, এটার নাম হলো রিপোর্টিং স্পিচ। রিপোর্ট মানে হচ্ছে কোনো কিছু বর্ণনা করা। কোনো কিছু বর্ণনা করার জন্য আমরা যে শুরুতে কথাটুকু বলি সেটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। আর এই রিপোর্টিং স্পিচের ভেতরে যে ভার্বটা থাকে, এই ভার্বটার নাম হলো রিপোর্টিং ভার্ব। কিন্তু আমি দেখি অনেকেই মনে করে হি থেকে মি পর্যন্ত পুরোটাই মনে হয় রিপোর্টিং ভার্ব। কেমনে ভাই? মি কখনো ভার্ব হয়? হি কখনো ভার্ব হয়? নো।
শুধু এই ভার্বটার নাম রিপোর্টিং ভার্ব, পুরোটার নাম রিপোর্টিং স্পিচ। এই যে একটা রিপোর্টিং স্পিচ আর কোটেশন মার্কের ভেতরে একটা রিপোর্টেড স্পিচ, এই দুইটা মিলেই গঠিত হয় ডাইরেক্ট ন্যারেশন। তার মানে আমি এটার নামই বলবো ডাইরেক্ট ন্যারেশন। এখন আপনার কাজ হলো এই ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর। হ্যাঁ করব, কিন্তু আমরা একটু ধারাবাহিকভাবে যাব। আমরা আগে জানবো যে একটা ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হলে কোন কোন বিষয়গুলোর পরিবর্তন করতে হয়, এটা আগে আমরা জানবো। তার পরিবর্তে কি হয় সেটা আমরা জানবো। সে ফর এক্সাম্পল, আমার হাতে একটা ফোন আছে, এই ফোনটা হঠাৎ করে নষ্ট, কথা বলে না, কথা বললে শোনা যায় না, বা কোনো একটা প্রবলেম। এখন আমি এই ফোনটা ঠিক করব, কি করব? এটা কি কারো কাছে নিয়ে গিয়ে দিলেই ঠিক করে দিবে না, সে আগে এটা খুলবে, খুলে আগে প্রবলেম কি, মানে সমস্যা কি, এই সমস্যা চিহ্নিত করবে, মানে আইডেন্টিফিকেশন অফ প্রবলেম। তারপর প্রথম ধাপ কি? সমস্যা চিহ্নিত করা। দ্বিতীয় ধাপ, এখন সে দেখতে পেল যে কোথাও হয়তোবা একটা এর অংশ একটু নড়ে গেছে, স্থানান্তরিত হয়েছে, এটা হলো প্রবলেম। এবার সেটাকে ঠিক করার জন্য একটা উপাদান লাগবে, তো সে সেই উপাদানটা নিয়ে আসবে। নিয়ে আসলেই ঠিক হবে না, সেই উপাদানটা প্রয়োগ করার পদ্ধতি তাকে জানতে হবে, তারপর সে প্রয়োগ করলে প্রবলেম সলভ হবে। ন্যারেশনটাও তাই, ন্যারেশনটাও তাই। আমাকে আগে জানতে হবে এই ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্টে রূপান্তর করলে কার কার পরিবর্তন হয়, তারপর জানতে হবে তাদের পরিবর্তে কি হয়, এরপর সেগুলোর প্রয়োগ পদ্ধতি, দেন আপনার ইনডাইরেক্ট ন্যারেশন হবে। আমি তো বলেছি আজকের ক্লাস তাদের জন্য না যারা 5 মিনিট 10 মিনিটে সব উল্টায় ফেলতে চায়। আজকের ক্লাস তাদের জন্য যারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে পারবে যতক্ষণ আমি এখানে দাঁড়িয়ে আছি। অবশ্যই খাতায় নোট করবে, তাদের জন্য আজকের ক্লাস, কোনো তাড়াহুড়া নাই। তাহলে আমরা প্রথমে জেনে নেই, আমার সাথে লিখে নেন, যাদের দরকার তারা লিখে নেন যে ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হলে করার সময় যাদের পরিবর্তন হয়, কাদের পরিবর্তন হয় সেটা আমরা জানব। আচ্ছা, নাম্বার 1, 1 নম্বরে কার পরিবর্তন হয়? প্রথমত আপনার রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্বের পরিবর্তন মানে এই যে এখানে সেইড আছে, সেইডের পরিবর্তে কি হবে এটা আমাকে জানতে হবে, আমরা জানবো। 2 নাম্বার, এই যে ইনভার্টেড কমাটা যা আছে এখানে, এই যে এটার পরিবর্তন হবে, মানে এটাকে বাদ দিতে হবে। একবার ভাবেন তো, আমি যদি এই কমাটা বাদ দেই, এই কমাটাও বাদ দেই, তাহলে এই ক্লোজ দুইটা কি বিচ্ছিন্ন হয়ে গেল না? এদেরকে তো আমার সংযুক্ত করতে হবে। সংযুক্ত করার জন্য আমার কি লাগবে? একটা কনজাংশন লাগবে। তো সেটাই আমরা লিখব যে কমার পরিবর্তে, ইনভার্টেড কমা বাই সিঙ্গেল কমা, এই কমার পরিবর্তে আমার একটা কনজাংশন লাগবে। আচ্ছা, সাধারণভাবে কনজাংশন ধরলাম। এবার 3 নম্বরে আর কার পরিবর্তন হবে? এই যে ইনভার্টেড কমার ভেতরে যে অংশটা আছে, ইনভার্টেড কমার ভেতরে যে অংশটা আছে যাকে আমরা কি বলেছি? রিপোর্টেড স্পিচ বলেছি। সেই রিপোর্টেড স্পিচের ভেতরের, এই রিপোর্টেড স্পিচের ভেতরের কার কার পরিবর্তন হবে? রিপোর্টেড স্পিচের সকল প্রোনাউন, ভার্ব ও কিছু বিশেষ শব্দ, যেগুলোকে আমরা অ্যাডভার্ব বলতে পারি। তার মানে আমরা যেটা বুঝলাম যে আমি যদি
একটা ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে চাই, তাহলে আমার রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে। এই কমা উঠে যাবে, এখানে একটা কনজাংশন বসবে। এরপর এই রিপোর্টেড স্পিচের ভেতরে যতবার এরকম প্রোনাউন থাকবে, যেমন আই একটি প্রোনাউন, ইউ একটি প্রোনাউন, যতবার প্রোনাউন থাকবে ততবারই আপনাকে সেন্স করতে হবে। আর কার পরিবর্তন হবে? আর পরিবর্তন হবে ভার্বের, যেমন এই ভার্বটার পরিবর্তন হবে। আর কার পরিবর্তন হবে? এই যে ইয়েস্টারডে, টুডে, এরকম কিছু অ্যাডভার্ব বা কিছু বিশেষ শব্দ আছে, আমি তালিকা করে দিব, এদের পরিবর্তন হবে। প্রশ্ন হলো, এটা জেনে আপনার লাভ কি? লাভ আছে তো। আপনি যখন একটা সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে যাবেন, আপনি যদি আগে থেকেই জানেন যে আমার এই এই উপাদানগুলোর পরিবর্তন হবে, আমাকে কিন্তু সিম্পলি গরম পানি দিতে হবে। যদি এই এই উপাদানগুলোর পরিবর্তন হবে, এটা যদি আপনি আগে থেকেই জানেন, তাহলে এই বাক্যটাকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় আপনার বাক্যের প্রতিটা শব্দ নিয়ে গবেষণা করার দরকার নেই। আপনি জাস্ট রিপোর্টিং ভার্ব, কমা, রিপোর্ট স্পিচের প্রোনাউন, ভার্ব আর বিশেষ শব্দ, এগুলোর পরিবর্তন করবেন। বাকি শব্দগুলো ডাইরেক্ট ন্যারেশনে যেমন থাকবে, ইনডাইরেক্টেও তেমনই থাকবে। ওকে, তাহলে আমরা কার কার পরিবর্তন হবে শুধু এটা জানলাম। এখন এদের পরিবর্তে কি হবে সেটা আমাকে জানতে হবে। আমি তো শুধু জানলাম কার পরিবর্তন হয়, এখন এদের পরিবর্তে কি হয় সেটা আমরা জানব। প্রথমে আমরা জেনে নেই নেন বিভিন্ন সেন্টেন্স অনুসারে রিপোর্টিং ভার্ব, কমা চিহ্ন দিয়ে, আচ্ছা, রিপোর্টিং ভার্ব ও কমা চিহ্নের পরিবর্তে কনজাংশন ব্যবহৃত হয়। তার মানে আমি রিপোর্টিং ভার্বের পরিবর্তে সেইডের পরিবর্তে টোল্ড লিখবো, নাকি আস্ক লিখবো, অর্ডার লিখবো, না কি লিখবো, তা ডিপেন্ড করবে আমার এই রিপোর্টেড স্পিচটি কোন সেন্টেন্সে আছে তার উপর। যদি এটি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে একরকম পরিবর্তন হবে, ইন্ট্রোগেটিভ হলে আরেক রকম পরিবর্তন হবে, অপটেটিভ হলে আরেক রকম পরিবর্তন হবে। সেটা আমরা প্রতিটা সেন্টেন্সের জন্য আলাদা আলাদা করে জানবো। এখন শুধু ইনিশিয়ালি এতটুকু জানলাম যে রিপোর্টিং ভার্ব আর এই কমা চিহ্ন পরিবর্তে যে কনজাংশনটা বসাবো, এই দুইটা জিনিস আসলে রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্স তার উপর বেস করে পরিবর্তন হবে। ওকে, তার মানে এই দুইটার মোটামুটি একটা সমাধান পেলাম, যার ডিটেলস আমরা সামনে জানব। এখন আসেন রিপোর্টেড স্পিচের ভার্বের পরিবর্তন কেমনে হয়। মানে আমি এখানে ভার্বটা আছে স, এটার পরিবর্তে আমি কি লিখবো, কিভাবে বুঝবো, সেটা আমরা একটু জেনে নিই। এর জন্য আমরা একটা চার্ট নিব। আমি একদিকে লিখলাম রিপোর্টিং ভার্ব, এখানে লিখলাম রিপোর্টেড স্পিচ, এখানেও লিখলাম রিপোর্টেড স্পিচ তবে ইনডাইরেক্ট। এর মানে কি, মানে বুঝবো। যখন আমরা দেখব আমার রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে আছে, অর্থাৎ যদি এই জায়গায় সেইড না হয়ে, এখানে যদি সেইড না হয়ে থাকতো হি সেইজ টু মি, মানে কি প্রেজেন্ট, অথবা যদি থাকতো হি উইল সে, কোন টেন্স হলো ফিউচার। যখন এই রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হবে, তখন এই যে রিপোর্টেড স্পিচের ভার্বটা এনি টেন্স, মানে যে কোনো টেন্সে হোক না কেন, ওইটার নো সেন্স, মানে কোনো পরিবর্তন হবে না। বুঝেন নাই? যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স হয়,
সেক্ষেত্রে আপনার রিপোর্টেড স্পিচের ভার্ব যদি পাস্ট হয়, ইনডাইরেক্টে আপনি পাস্টে লিখবেন, যদি প্রেজেন্ট হয় আপনি প্রেজেন্টে লিখবেন। অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভার্বের আর কোনো পরিবর্তন হবে না। কখন? যখন রিপোর্টিং ভার্বটা হবে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স। আচ্ছা, এটা একটা বিষয় গেল। এবার আসেন, যদি আপনার রিপোর্টিং ভার্বটা পাস্ট হয়ে যায়, মানে যদি এখানে থাকে হি সেইড টু মি, সেইড কন্টেন্স পাস্ট, যখন আপনার রিপোর্টিং ভার্বটা পাস্ট হবে আর এদিকে যদি আপনার মনে হয় যে আপনার রিপোর্টেড স্পিচটা প্রেজেন্টে আছে, তাহলে আপনার দায়িত্ব হলো সেই প্রেজেন্টটাকে পাস্ট করে দেয়া। পাস্ট ডট 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 প্রেজেন্ট ডট 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 মানে কি? মানে যখন দেখবেন রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, আপনার দায়িত্ব হলো রিপোর্টেড স্পিচটাকেও পাস্টে কনভার্ট করে দেয়া। যেমন এখানে সি আছে, আমি লিখবো কি স, মানে প্রেজেন্ট ডট ডট মানে কি? ধরেন এখানে লেখা আছে যে আই অ্যাম রাইটিং, অ্যামটা কি প্রেজেন্ট না? আপনি জাস্ট এটার পরিবর্তে কি করে দিবেন ওয়াজ, ওয়াজ রাইটিং, ওয়াজ রাইটিং হয়ে গেল। তাহলে ওয়াজ রাইটিং হয়ে গেল, আপনার কাজ হলো জাস্ট প্রেজেন্টটাকে কি করে দেয়া, পাস্ট করে দেয়া। তাহলে যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তার মানে আমার কাজ হলো আমি সেটাকে পাস্ট কন্টিনিউয়াস করে দিই। যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, আমার কাজ হলো সেটাকে আমি পাস্ট পারফেক্ট করে দিই। এই জন্য বলছি প্রেজেন্ট ডট ডট পাস্ট। এখন এমন যদি হয় আপনার রিপোর্টিং ভার্ব পাস্ট, আপনি এদিকে এসে দেখলেন যে আপনার রিপোর্টেড স্পিচটাও পাস্ট টেন্স হয়ে আছে, তখন আপনার দায়িত্ব হলো এই পাস্টকে পাস্ট পারফেক্ট টেন্সে কনভার্ট করে দেয়া। লিখে রাখেন, পাস্ট হয়ে যাবে তখন পাস্ট পারফেক্ট। এবার যদি আপনার এমন মনে হয় যে রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে আর রিপোর্টেড স্পিচটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আপনি ম্যাথের মতো করে চিন্তা করেন, পাস্ট আর পাস্ট থাকলে কি হয় যেন, পাস্ট পারফেক্ট, আর তার সাথে শুধু আমি যুক্ত করে নিব কন্টিনিউয়াস, তার মানে তখন হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার যদি এমন হয় আপনার রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট আর আপনার রিপোর্টেড স্পিচটা আছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্সে, তাহলে নো সেন্স, মানে পাস্ট পারফেক্টের কোনো পরিবর্তন হবে না। এবার যদি এমন হয় আপনার রিপোর্টিং ভার্ব আছে পাস্ট আর স্পিচটা আছে ফিউচার টেন্সে, তাহলে সেটা হবে ফিউচার ইন দ্য পাস্ট। সেটা আবার কি জিনিস? ফিউচার ইন দ্য পাস্ট বলতে আপনার কাজটা খুবই সহজ। যদি সেখানে শ্যাল থাকে, আপনি শুধু শ্যালকে শুট করে দিবেন, আর যদি সেখানে উইল থাকে, আপনার কাজ উইলকে উড করে দেয়া। তাহলে শ্যাল থাকলে শুড, উইল থাকলে কি উড, তুলে নেন ফিউচার ইন দ্য পাস্ট। এভাবে আমরা টেন্সের পরিবর্তনটা ঘটাবো। এবার এটাকে বাস্তবে বোঝার জন্য আমাদেরকে একটু অনুশীলনে যেতে হবে, তাহলে আমরা এটার বাস্তব প্রয়োগ বুঝবো। তো আমি যেন শুরুতে কি বলেছিলাম যে 5টা সেন্টেন্স কেন্দ্রিক ন্যারেশনের অনুশীলন হবে। অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি সেন্টেন্স পর্যন্ত এই 5টা সেন্টেন্স কেন্দ্রিক আমাদের অনুশীলন হবে। তাহলে আমরা প্রথমে কি শুরু করব? আমরা প্রথমে শুরু করি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা তথ্য লিখে রাখবো আমরা, যে রিপোর্টিং ভার্ব যেটা থাকবে
আপনি যখন ইনডাইরেক্ট ন্যারেশন করবেন, রিপোর্টিং ভার্ব যেটা থাকবে, রিপোর্টিং ভার্বটা আমরা সে অথবা টেল দুটোই লিখতে পারবো। যদি অবজেক্ট থাকে ভার্বের পরে, অবজেক্ট থাকলে আমরা টেল লিখব, আর অবজেক্ট না থাকলে সে লিখব। আমি এটা বুঝাই দেব। আর কমা চিহ্নের পরিবর্তে, মানে দুইটা ক্লোজের মাঝখানে কমা চিহ্নের পরিবর্তে আমরা অ্যাসার্টিভ হলে দ্যাট বসাবো। ব্যাস, এইটুকু মাথায় রেখে আমরা একটা অনুশীলনে যাই, গিয়ে দেখি কেমন হয়। সে এবার একটা বাক্য লিখি আমি। হি said to me, সে আমাকে বলল, I saw you there, আমি তোমাকে সেখানে দেখেছিলাম, yesterday, গতকাল। সে আমাকে এটা ইনডাইরেক্ট ন্যারেশন করতে হবে। তো আমি যদি বিগিনার লেভেলের স্টুডেন্ট হই, আমার শুরুটা এভাবে করা উচিত। আমি আগে নির্ধারণ করব বা আগে আমি খুঁজে দেখব যে কার কার পরিবর্তন হওয়ার কথা, তারপর আমি অ্যাকশনে যাব। তাহলে আপনার জন্য ইজি হবে ন্যারেশন। তো আমার জানা আছে যে ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হলে পরিবর্তন হয় কার কার? প্রথমত রিপোর্টিং ভার্বের, এরপর কমা চিহ্নের, এরপর রিপোর্টেড স্পিচের ভেতরে যতবার প্রোনাউন থাকবে চেঞ্জ হবে, ভার্ব চেঞ্জ হবে, কিছু অ্যাডভার্ব বা বিশেষ শব্দ যার তালিকা আমি দিতে চেয়েছি দিব, চেঞ্জ হবে। তার মানে এই কটার পরিবর্তন হবে, বাকিগুলোর পরিবর্তন হবে না। এবার আপনার প্রথম দায়িত্ব হলো রিপোর্টেড স্পিচের ভেতরে যে সেন্টেন্সটা আছে একবার দেখে নেবেন সে কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ নাকি ইন্ট্রোগেটিভ, এটা কোন সেন্টেন্স, সে কোন সেন্টেন্সে আছে তার উপর নির্ভর করে কিন্তু সমস্ত পরিবর্তন হবে। সো বোঝাই যাচ্ছে যে এখানে আই হলো বাক্যের কি সাবজেক্ট, সাবজেক্ট দিয়ে বাক্যটা শুরু হওয়ার মানেই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী যদি আমি রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে যাই তাহলে আমি সে অথবা টেল লিখব। বলেছিলাম অবজেক্ট থাকলে টেল হয়, মানেটা বুঝে নেন। এখানে দেখেন সেইড একটা ভার্ব, তারপর কিন্তু একটা অবজেক্ট আছে, মি আছে না? আছে। যদি কোনো ভার্বের পরে এরকম অবজেক্ট থাকে তাহলে আপনি এখানে টেল লিখবেন। এখন যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে আমি টেল না লিখে কি লিখবো? টোল্ড। আর টোল্ড এর পরে টু বসবে না, সরাসরি মি। তাহলে এই অবজেক্টটা থাকলে আপনি টেল বা টোল্ড লিখবেন, অবজেক্ট না থাকলে সে বা সেইড লিখবেন। ক্লিয়ার? হি টোল্ড মি। এবার আমার এই কমা চিহ্নের পরিবর্তে কনজাংশন। আমার জানা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা চিহ্নের পরিবর্তে কনজাংশন হিসেবে কি বসে? দ্যাট। তাহলে আমি এখন দ্যাট বসাই দিই। এবার আমার এই প্রোনাউনের পরিবর্তন হবে, কারণ আমি আগেই শিখে নিয়েছি রিপোর্টেড স্পিচের প্রোনাউন, ভার্ব আর কিছু বিশেষ শব্দের পরিবর্তন হয়। যারা এগুলো গুরুত্ব দিয়ে শুনেননি তাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। আচ্ছা, তাহলে আই একটা প্রোনাউনের পরিবর্তন। প্রোনাউনের পরিবর্তনটা কিভাবে হবে? আপনি দেখেন তো আইটা কোন পার্সন? আই হলো ফার্স্ট পার্সন। আপনি যে প্রোনাউনের পরিবর্তন করতে চান যদি সে ফার্স্ট পার্সন হয় তাহলে তার পরিবর্তে এই যে সাবজেক্টকে নিয়ে নেবেন। মানে আরো সহজ করে বলি, রিপোর্টিং স্পিচ পার্টটার এখানে দুইজন থাকে, একজন বক্তা যে বলে আর একজন শ্রোতা যে শোনে। তো আপনার এই রিপোর্টেড স্পিচের যে প্রোনাউন যদি সে পার্সন হিসেবে ফার্স্ট পার্সন হয় তাহলে ওর পরিবর্তে এই ফার্স্ট সিরিয়ালে যে সাবজেক্টটা থাকে আপনি তাকে নেবেন। আর আপনি যে প্রোনাউনের পরিবর্তন করতে চান যদি সে সেকেন্ড পার্সন হয় তাহলে ওর পরিবর্তে এই সেকেন্ড সিরিয়ালে যে অবজেক্টটা থাকে তাকে নেবেন। মজা না? যে ফার্স্ট পার্সন তার পরিবর্তে ফার্স্টেরটাকে নেবেন, আর যে সেকেন্ড পার্সন তার পরিবর্তে সেকেন্ডের অবজেক্টকে নেবেন। আর যদি এমন কেউ থাকে যে থার্ড পার্সন,
তাহলে পরিবর্তন হবে না, কারণ আপনার তো থার্ড কোনো অপশন নেই, এই জন্য থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। তাই হোক, তাহলে আই হলো আমার ফার্স্ট পার্সন, আমার ফার্স্টে কে আছে? হি। তার মানে আমি এখানে হি কে নিব, হি। এবার তো ভার্বের পরিবর্তন, ভার্বের পরিবর্তন তো আমি লিখে রাখছি, এখনো মুছিনি। এখানে সেইড ভার্বটা, রিপোর্টিং ভার্বটা কোন টেন্স? পাস্ট। আর রিপোর্টেড স্পিচের ভার্বটাও কোন টেন্স? পাস্ট। তো আপনার জানা আছে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয় আর রিপোর্টেড স্পিচও যদি পাস্ট হয়, তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচটা পাস্ট থেকে পাস্ট পারফেক্টে রূপান্তর হয়ে যায়। তাহলে আমার সেইডও পাস্ট, সও পাস্ট, তাহলে দুইটাই পাস্ট, তাহলে আমাকে এটা পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, তারপরে হ্যাড, হ্যাঁ হ্যাড দিলাম। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে স এর পাস্ট পার্টিসিপল কি? সিন। ব্যাস, আমার ভার্বের পরিবর্তনও হয়ে গেল। এবার আমি ভার্বকে পেরিয়ে আবার দেখা পেলাম আরেকটি প্রোনাউন। আমি তো বলেছিলাম যতবার প্রোনাউন পাবেন, যতবার ভার্ব পাবেন, ততবারই পরিবর্তন হবে। তাহলে ইউ এর পরিবর্তন, ইউ কোন পারসন? সেকেন্ড। তাহলে আমার সেকেন্ডের পরিবর্তন সেকেন্ডের অবজেক্টকে নিতে হবে। সেকেন্ডে কে আছে? মি। সো আমি এখানে লিখবো মি। হেয়ার থাকলে দেয়ার হয়, বাট দেয়ার থাকলে আর কোনো পরিবর্তন হয় না, দেয়ারই থাকবে। তো এখানে দেয়ার। এবার ইয়েস্টারডে যদি ডাইরেক্ট ন্যারেশনে থাকে, আমরা নরমালি সময়টাকে পরোক্ষভাবে যখন উল্লেখ করি তখন আমরা ইয়েস্টারডেই বলি না, আমরা বলি দ্য প্রিভিয়াস ডে, ওই আগের দিন। সেজন্য ইয়েস্টারডের পরিবর্তে আমার এখানে লেখা উচিত দ্য প্রিভিয়াস ডে। তার মানে আমার পুরো সেন্টেন্সটা হলো হি টোল্ড মি দ্যাট হি হ্যাড সিন মি দেয়ার দ্য প্রিভিয়াস ডে। সে আমাকে বলল সে আমাকে আগের দিন সেখানে দেখেছিল। আমার মনে হয় সবাই বুঝে গেছেন, রাইট? আচ্ছা, এখন আমি চাইলে আরো কিন্তু ফাস্ট বুঝাতে পারি, ফাস্ট পড়াতে পারি। আমি ধীরে ধীরে কেন বুঝাচ্ছি? আমার কথা আজকের ক্লাসটি তাদের জন্য যারা ন্যারেশন শিখতে চায়। শিখতে চাইলে এত তারা কেন? স্লোলি শিখবেন, তাহলে এটা ইফেক্টিভ হবে। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা এক্সাম্পল পেলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে সে বা টেল হয়, অবজেক্ট থাকলে টেল, না হলে সে, আর কমা চিহ্নের পরিবর্তে দ্যাট। এবার আমরা আরো এক্সাম্পল নিব, আরো এক্সাম্পল নিব। এবার লেখা হলো দ্য ওম্যান said to her son, ভদ্রমহিলা তার ছেলেকে বলল, কি বলল? You may visit the place with me. ছেলেকে অফার করলো তুমি চাইলে আমার সাথে ওই স্থানটি পরিদর্শন করতে পারো। সাবজেক্ট দিয়ে বাক্যটি শুরু, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি প্রথমে মার্ক করে নিব কার কার পরিবর্তন হয়। রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়, তারপর এই কমার পরিবর্তন হবে। এরপর রিপোর্টেড স্পিচের ভেতরে যতবার প্রোনাউন থাকে, ইউ একটা প্রোনাউন পরিবর্তন হবে, মি একটা প্রোনাউন পরিবর্তন হবে, আর কিসের? ভার্বের পরিবর্তন হবে, মে একটা ভার্ব। তো বলে রাখি, যদি আপনি অক্সিলারি ভার্বের পরিবর্তন করেন তাহলে আর মূল ভার্বের টাচ করার দরকার নেই। হ্যাঁ, মডেলটাই তো একটা অক্সিলারি। অক্সিলারি ভার্বকে পরিবর্তন করলে আর মূল ভার্বের পরিবর্তন করার প্রয়োজন নেই। ওকে, তার মানে আমার এই কটা পরিবর্তন হবে, বাকিগুলো যা আছে ডাইরেক্টে ইনডাইরেক্টও তাই থাকবে। তাহলে শুরু করা যাক। আমি প্রথমে লিখলাম দ্য ওম্যান। এবার যেহেতু এই সেন্টেন্সটা সাবজেক্ট দ্বারা শুরু হয়েছে, তার মানে এটি অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে রিপোর্টেড স্পিচটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন আমার জানা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে সে অথবা টেল হয়। যদি ভার্বের পরে এরকম একটা অবজেক্ট থাকে তাহলে টেল হবে।
তাহলে আমি টেল লিখবো, তবে পাস্ট টেন্স হওয়ার কারণে আমাকে টোল্ড লিখতে হবে, টু বাদ, যার পরে হার সন। দ্য ওম্যান টোল্ড হার সন, দ্য ওম্যান টোল্ড হার সন। আমার রিপোর্টিং স্পিচটুকু হলো। এবার আমার জানা আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে ইনভার্টেড কমাকে তুলে দিয়ে সেখানে কি বসাতে হয়, দ্যাট। আর যদি এটা আপনার জানা না থাকে তাহলে আপনি তো নারেশন পারবেন না, আপনাকে উপাদানগুলো শিখতে হবে আগে। ওকে, এবার আমি প্রোনাউনের পরিবর্তন করব। তো আমি যে প্রোনাউনের পরিবর্তন করতে চাই সে কে, ইউ। ইউ কোন পারসন, সেকেন্ড পারসন। তাহলে আমি আমার সাবজেক্ট যখন সেকেন্ড পারসন হয় তার পরিবর্তে সেকেন্ডে যে অবজেক্টটা থাকে আমি তাকে নিব। মনে আছে তো বলছিলাম, সাবজেক্ট যদি আই হয় ফার্স্ট পারসন তাহলে তার পরিবর্তে ফার্স্টে যে আছে তাকে নেবেন, মানে সাবজেক্টটাকে নেবেন। আর আপনি যে প্রোনাউনের পরিবর্তন করতে চান সে যদি সেকেন্ড পারসন হয় তার পরিবর্তে সেকেন্ডে আপনি যে অবজেক্টকে পাবেন তাকেই নেবেন। সেকেন্ডে কে আছে, হার সান। সে কিন্তু না, তার ছেলে। অনেকে একটু অধৈর্য হওয়ার কারণে এ হার দেখাই ভাববে এখানে সি হবে। নো, এটা তো সে না, তার ছেলে। তো তার ছেলের পরিবর্তে সি নাকি হি, হি, তার মানে আমি এখানে হি লিখব। এবার প্রোনাউনের পরিবর্তনের পর ভার্বের পরিবর্তন। তো আমার এখানে রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে, পাস্ট। কিন্তু আমার রিপোর্টেড স্পিচের ভার্বটা যদি কোন টেন্সে আসছে বলি, সাধারণ হিসেবে আপনার কাছে মনে হবে এটা প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, কথা ছিল যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স হয় আর রিপোর্টেড স্পিচটা এরকম প্রেজেন্ট থাকে, আমার দায়িত্ব হলো প্রেজেন্টটাকে কি করে দেয়া, পাস্ট করে দেয়া। তাহলে আমি এখানে মেয়ের পাস্ট করে দিব কি, মাইট। এরপর যা আছে তাই আমি লিখব, ভিজিট দ্য প্লেস উইথ। আমি আবারও দেখা পেয়েছি এক প্রোনাউনের। কতবার বল, যতবার প্রোনাউন, যতবার ভার্ব, ততবার পরিবর্তন করতে হবে। সো মি একটা প্রোনাউন, মি কোন পারসন, ফার্স্ট পারসন। যে ফার্স্ট পারসন তার পরিবর্তে আপনাকে রিপোর্টিং স্পিচের যে ফার্স্ট সাবজেক্টটা আছে সে তাকে নিতে হবে। কে আছে এখানে, ওমেন। ওমেন এর পরিবর্তে কি, শি। আমি শি লিখতে চেয়েছিলাম কিন্তু এখানে মি যেহেতু অবজেক্ট, আমাকেও অবজেক্ট হিসেবে হার লিখতে হবে। অর্থাৎ আপনি যে প্রোনাউনের পরিবর্তন করবেন সে যদি সাবজেক্টিভ মুডে থাকে, আপনি যাকে আনবেন তাকেও সাবজেক্টিভ মুডে বসাতে হবে। সে যদি অবজেক্টিভ মুডে থাকে, আপনি যাকে আনবেন তাকেও অবজেক্টিভ মুডে বসাতে হবে। সে যদি পজিটিভ মুডে থাকে, আপনি যাকে আনবেন তাকেও পজিটিভ মুডে বসাতে হবে। তাহলে আমার ইনডাইরেক্ট কি হলো, দ্য ওম্যান told her son that he might visit the place with her. আমার মনে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ব্যাপারে আপনারা মোটামুটি প্রাথমিক এবং মধ্যম মানের একটা ধারণা পেয়েছেন। অ্যাডভান্স ধারণা নেয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আপাতত বিদায় দিলাম। বিদায় বন্ধু, বিদায়। এবার আমরা একটু ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কেন্দ্রিক আলোচনা করি, যে আমি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করব কিভাবে। ওকে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আপনার রিপোর্টিং ভার্ব, হ্যাঁ সংক্ষেপে লিখলাম আরভি, রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্ক হবে, অথবা যদি আপনার আস্ক লিখতে ভালো না লাগে তাহলে ইনকোয়ার অফ হবে। আপনি দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, হয় আস্ক অথবা ইনকোয়ার অফ, তবে আস্কের পরে অফ হয় না। আচ্ছা, আর আপনার যে ইনভার্টেড কমা চিহ্নটা থাকবে সেই কমার পরিবর্তে আমরা কি বসাবো, কমার পরিবর্তে আমাদের একটা কি দরকার, জন্য কনজাংশন দরকার, তাই না? আচ্ছা ভাবেন তো, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে যে WH ওয়ার্ডগুলো ব্যবহার হয়, হু, হোয়াট, উইচ, হোয়েন, আমরা কিন্তু চাইলে এদেরকেই কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি। এই জন্য মনে রাখবেন, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি WH দ্বারা প্রশ্ন হয় তাহলে আপনি কনজাংশন হিসেবে সেই WH কেই ব্যবহার করবেন। মানে হোয়াই থাকলে হোয়াই, হোয়েন থাকলে হোয়েনই হবে। আর যদি আপনি দেখেন যে না, WH দিয়ে প্রশ্ন হয়নি, সাধারণভাবে অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করেছে, তখন
আপনি কনজাংশন হিসেবে ইফ অথবা আপনার ইচ্ছা মতো আপনি ওয়েদার বসাতে পারবেন। তবে ওয়েদার জন্য ওয়েদার না হয়। বুঝেন নাই? বুঝাবো, এবার বুঝাবো, এবার বুঝে যাবেন। আমি যদি লিখি একটা বাক্য, she said to me, সে আমাকে বলল, কি বলল? বলল যে when will you go there, আপনি সেখানে কখন যাবেন? এটা প্রশ্ন করছে। ভালো কথা। আচ্ছা, আমি ক্লাসের শুরুতে একটা কথা বলেছিলাম, একটা মোটামুটি অনুরোধই করেছিলাম বলা যায়। সেটি হলো যে আজকের ক্লাসে আমি অন্তত একটা স্টুডেন্ট চাই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমি বোর্ডে যা লিখব পুরোটাই খাতায় নোট করবে, ক্লাস শেষে আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি দেখে একটু শান্তি পাবো যে হ্যাঁ, একজন হলো প্রকৃত লার্নার আমি খুঁজে পেয়েছি। আমি জানি না এই কাজটুকু কে করতে পারবে। এই হাজার ব্যস্ত ছাত্রছাত্রীদের ভিড়ে খাতা কলমে নোট করে পড়াশোনা করা শিক্ষার্থীর সংখ্যা খুব কম। কতটুকু কম এটা আমার থেকে মনে হয় আপনারা খুব ভালোই জানেন। এই তথ্য প্রযুক্তির বিপ্লবের যুগে আমরা এমন হয়ে গেছি আর খাতা কলম ব্যবহার করতে চাই না। কাউকে কিছু লেখা প্রয়োজন, শর্ট নোট, শর্ট মেসেজ, একটা চিঠি, সেই চিঠির যুগ আর নেই, একটা হোয়াটসঅ্যাপে মেসেজ। কাউকে শুভেচ্ছা জানাবো, শুভ জন্মদিন, একটা মেসেজ। সেই মেসেজটুকু লেখার সামর্থ্য হারিয়ে ফেলতেছে অসংখ্য মানুষ। হ্যাপি বার্থডে টু ইউ, এই 4-5টা শব্দ লেখার মতো সক্ষমতা অনেকের নেই। একটা স্টিকার দেয় হ্যাপি বার্থডে টু ইউ, এরকম লাফালাফি করে। কেমন না? কেমন যেন আমরা দিন দিন আমাদের মধ্যে রোমান্টিসিজম বলে আর কিছু থাকতেছে না। আমরা যেন কেমন নিরস হয়ে যাচ্ছি। প্রেম নাই, ভালোবাসা নেই, আবেগ নেই, অনুভূতি তো কবেই শেষ হয়ে গেছে। কেমন যেন হয়ে গেছি, তাই না? কিছু লিখতে ইচ্ছা করে না, মনে হয় শুধু একটু শুনি, শোনার মাঝে মাঝে আবার ফেসবুকে স্ক্রল করি। মন যে কি চায় আমরা জানি না। এই বৈশিষ্ট্যগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ধরে নেবেন আপনার জীবনে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নেই, এইম নাই। ইউ ডোন্ট হ্যাভ এইম ইন ইউর লাইফ। এইম সেট করেন, গোল সেট করে ফেলেন, আপনার সব ইচ্ছা করবে। প্রচুর লিখতে ইচ্ছা করবে, প্রচুর অনুশীলন করতে ইচ্ছা করবে, আপনার প্রচুর পড়তে ইচ্ছা করবে, সময় নষ্ট করতে ইচ্ছা করবে না। তখন যখন আপনার একটা টার্গেট থাকবে যে আমি ওইটা চাই। আর যদি এমন মনে হয় যে আমার এমন টার্গেট নাই, আল্লাহ কপালে যা রাখছে তাই, তাহলে আপনি নিজেকে অলস শ্রেণীর কাতারের প্রথম সারিতে রাখতে পারেন। আল্লাহ আপনার ভাগ্যে যা রাখছে আপনি তাই পাবেন, এই ভেবে সবকিছু বাদ দিয়ে বসে থাকলে কখনোই আল্লাহ আপনার ভাগ্যে ভালো কিছু দেওয়ার কথা না। কারণ আল্লাহ নিজেও পরিশ্রমীদেরকে পছন্দ করেন। যেখানে ছিলাম, she said to me, সে আমাকে বলল, কি বলল? when will you go there, তুমি কখন সেখানে যাবে? এখন আমি এটাকে ইনডাইরেক্ট করব। ফাইন, আমি ইনডাইরেক্ট করতে গেলে প্রথমে তো আমি she নিবই। আমরা জানি রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়। এখন যেহেতু এটি একটি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, when will you go there, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, আর আমরা জানি ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আপনি চাইলে আস্ক লিখতে পারেন অথবা আপনি চাইলে ইনকোয়ার অফ লিখতে পারেন। সো আমি ছোট করে লিখলাম আস্কড। পাস্ট টেন্সে তো আমি আস্ক লিখবই, তারপর টুটা হবে না, মি হবে। এখন আমার এই কমার পরিবর্তে একটা কনজাংশন দরকার। মনে আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা কনজাংশন হিসেবে দ্যাট নিয়েছি, বাট এখন আমি কেন দ্যাট নিব ভাই? আমার এই হোয়েনটাকে যদি আমি মাঝখানে ব্যবহার করে দেই তাহলে তো এ নিজেই একটা কনজাংশনের কাজ করে, তাহলে আমি বাড়তি করে কনজাংশন কেন আন? এই জন্য বলেছি যখন WH কোশ্চেন হবে তখন আপনি এই WH ওয়ার্ডটাকেই কনজাংশন হিসেবে ব্যবহার করবেন। ওকে, করলাম। এখন কি দরকার? এখন এখানে আছে ভার্ব, কিন্তু আপনার দরকার সাবজেক্ট। কেন?
কারণ হলো ডাইরেক্ট ন্যারেশনে একটা সেন্টেন্স এরকম ইন্ট্রোগেটিভ হতে পারে, ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটা অপটেটিভ হতে পারে, ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচটি ইম্পারেটিভ হতে পারে, কিংবা এক্সক্লামেটরি সেন্টেন্সও হতে পারে, ডাজন্ট ম্যাটার। ইনডাইরেক্ট করতে গেলে সমস্ত সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর হবে। মানে এটা এখন ইন্ট্রোগেটিভ আছে, বাট ইনডাইরেক্টে সেটা অ্যাসার্টিভ হবে। এখন একবার ভাবেন তো, অ্যাসার্টিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হবে? সাবজেক্ট দ্বারা, রাইট। তাহলে আপনার কনজাংশন নেয়ার কাজ শেষ হয়েছে। এখন আপনি যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখবেন, মানে আপনার সাবজেক্ট দরকার। সো হোয়াট ইজ দ্য সাবজেক্ট? হিয়ার দ্য সাবজেক্ট ইজ ইউ, and you know that you is second person. আর আমরা জানি সাবজেক্ট যখন সেকেন্ড পারসন হয়, মানে আমি যে প্রোনাউনটার পরিবর্তন করব সে যদি সেকেন্ড পারসন হয়, তার পরিবর্তে আমার এই রিপোর্টিং স্পিচের সেকেন্ড অপশনে যিনি থাকবেন তাকে আমি নিব। তো আমার সেকেন্ড অপশন, ফার্স্ট অপশন কে? শি। সেকেন্ড অপশন কে? মি। তাহলে আমার এই সেকেন্ড পারসনের পরিবর্তে সেকেন্ড অপশনের মি কে আমি নিব। এখানে আমি মি লিখতে চাইছিলাম, পরে ইউ আমাকে ডাক দিল, বলল ভাইয়া দাঁড়াও, হ্যাঁ বলো। তো দেখো আমি কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে আছি, তো আমি কি করব? কি করবো মানে, আমি যেহেতু সাবজেক্ট তোমাকেও সাবজেক্ট হতে হবে। আসলেই তো, কারণ ওর পরিবর্তে আমি বসতেছি। তার জন্য আমি এখানে আর মি লিখতে পারবো না, আমি সাবজেক্ট হিসেবে আই হয়ে যাব। অর্থাৎ আপনি যার পরিবর্তে বসবেন তার মতোই তো আপনাকে কাজ করতে হবে। ফাইন, সাবজেক্ট শেষ। নাও ইউ নিড দ্য ভার্ব। So what is the verb? Here verb is will. আমি বলেছিলাম যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয় আর যদি রিপোর্টেড স্পিচটা ফিউচার টেন্সে থাকে, হ্যাঁ উইল দ্য ফিউচার, তাহলে আপনার কাজ হলো ফিউচারকে ফিউচার ইন দ্য পাস্টে রূপান্তর করা। সেটা কি রকম? বলছিলাম শ্যাল থাকলে শ্যালের পরিবর্তে শুড, আর উইল থাকলে উইলের পরিবর্তে শুধু উড লিখবেন, আপনার দায়িত্ব শেষ। ওকে, তাহলে আমি উইল আছে, উইলের পরিবর্তে শুধু উড লিখে দেব। আর গো, গো তো চেঞ্জ হবে না, শুধু শালকে শুড, উইলকে উড, বাকি যা তাই থাকবে। আচ্ছা, আর দেয়ার থাকলে দেয়ারই হবে। তাহলে আমার ইনডাইরেক্টটা কি হলো? শি আস্কড মি হোয়েন আই উড গো দেয়ার, হয়ে গেল কিন্তু ইন্ট্রোগেটিভ। এবার আমরা ইন্ট্রোগেটিভের আরেকটা এক্সাম্পল নিব, যেখানে এরকম WH ওয়ার্ড থাকবে না, তখন আমরা কমার পরিবর্তে ইফ বা ওয়েদার ব্যবহার করব। দেখা যাক, তাহলে এমন একটা আমি সেন্টেন্স লিখে দেই। এবার একটি বাক্য লেখা হলো যে she said to me, সে আমাকে বলল, কি বলল জানেন? বলল do you love me, তুমি কি আমাকে ভালোবাসো? So in reply I told her that yes I am fond of you, হ্যাঁ আমি তোমার ভালোবাসি, তোমার জন্য পাগল। তো এই যে একটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এটাকে আপনি ইনডাইরেক্ট করবেন। ভালো কথা। পরিবর্তন হবে কার? রিপোর্টিং ভার্বের। তাহলে আমি she inquired of বা asked me লিখে দিলাম। এবার আমার কমার পরিবর্তে কি? কনজাংশন তো লাগবেই, কিন্তু এবার কি আপনার কোনো WH জাতীয় কনজাংশন আছে? নেই। ইন্ট্রোগেটিভ বাট সেন্টেন্সের নিজস্ব কোনো কনজাংশন নেই। যখন দেখবেন ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে WH ওয়ার্ড বা কোনো কনজাংশন নেই, ভয় পাওয়ার কিছু নেই, তো দুশ্চিন্তা করার কিছু নেই। তখন আপনি কি যেন লিখবেন? আমি লিখে দিয়েছিলাম ইফ অথবা ওয়েদার, যেটা লিখতে আপনার আরাম লাগে সেটাই লিখবেন। যেমন আমার মনে হচ্ছে ওয়েদার লেখা একটু কষ্ট, তার চেয়ে আমি ইফ লিখি, এটা আমার আরাম লাগে। ওকে, আপনি আরাম যা তাই লিখবেন। বাট ডোন্ট ফরগেট, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স যাই হোক না কেন, ইনডাইরেক্ট স্পিচে সব হয়ে যাবে অ্যাসার্টিভ। তার মানে এখন আমাকে সাবজেক্ট দ্বারা শুরু করতে হবে। সাবজেক্ট কে? ইউ। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। তাহলে আমার সেকেন্ডে কি আছে? মি। আমি সাবজেক্ট হিসেবে নিব আই। এবার ভার্ব নিব, কিন্তু আমি ডু কে নিব না। কেন স্যার ডু নিবেন না কেন? এই বাক্যটাকে প্রশ্নবোধক বাক্য করার জন্যই তো ডু নিয়েছিলাম। বাক্যটা ছিল মূলত ইউ লাভ মি, এটাকে প্রশ্নবোধক বানানোর জন্য ডু কে ধার করে নিয়ে এসে ব্যবহার করা হয়েছিল। কেন ব্যবহার করা হয়েছিল? প্রশ্নবোধক বাক্যের জন্য। তো আমার কি এখন প্রশ্নবোধক বাক্যের প্রয়োজন আছে? নেই তো।
আমি এখন অ্যাসার্টিভ করব, তাহলে আমি ডুকে দিয়ে কি করব? ডুকে বলবো বলবো তুমি চলে যাও, তোমার দরকার নেই, আমার এখন লাভ আছে, আমি জাস্ট এটার পাস্ট ফর্ম করে দিব। লাভের পাস্ট ফর্ম কি? লাভড। এবার আসেন মি, আরেকটা প্রোনাউন। যতবার প্রোনাউন, যতবার ভার্ব, ততবার পরিবর্তন করতে হবে। সো মি কোন পারসন? ফার্স্ট। তাহলে আমার ফার্স্ট পারসনের পরিবর্তে ফার্স্টে কে আছে? সি। আমি সি লিখতে চেয়েছি যেমনি, তেমনি মি একটা চিৎকার করে বলল যে আমি তো অবজেক্ট। ও হ্যাঁ তাই তো, তার মানে আমার শিকেও অবজেক্ট বানাতে হবে, সি না হয়ে হার। তার মানে আমার সেন্টেন্স হয়ে গেল শি আস্কড মি ইফ আই লাভড হার। আমার মনে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া হয়ে গেছে না? হয়ে যাওয়ার কথা তো। আচ্ছা, আমরা আরো গ্র্যান্ড এক্সারসাইজ করব। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুইটা ভেরিয়েশন, ডাব্লিউএস দ্বারা শুরু হতে পারে, আবার ডাব্লিউএস ছাড়া হতে পারে। আমি আপনাকে দুইটাই বুঝিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা একটু অপটেটিভ সেন্টেন্সে যাই। ইম্পারেটিভ একটু পরে আসতেছি, আমরা একটু অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে জানবো। চলেন, অপটেটিভ সেন্টেন্স মানে আমরা জানি যা দ্বারা ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ এগুলো বুঝায়, সেগুলোকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। ওকে, ভালো কথা। সো অপটেটিভ সেন্টেন্সে যখন আপনি রিপোর্টিং ভার্বের পরিবর্তন করবেন ইনডাইরেক্ট ন্যারেশনের জন্য, তখন এই আরভি মানে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের পরিবর্তে আপনি লিখতে পারবেন মন খুলে প্রে অথবা উইশ। যদি সাধারণ কোনো ইচ্ছা হয় উইশ দিবেন, আর যদি কাউরে দোয়ায় রাখতে চান, প্রার্থনায় রাখতে চান, প্রে দিতে পারেন। দ্যাট মিনস অপটেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আপনি লিখতে পারেন প্রে অথবা উইশ, উইশ অথবা প্রে, এই দুইটা আপনি লিখতে পারেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো তাহলে আমি ইনভার্টেড কমার পরিবর্তে কি লিখব? আমরা ইনভার্টেড কমা যে তুলে দিব, তার পরিবর্তে তো আমার একটা কনজাংশন লাগবে, সেটা কি দিব? সেই কমার পরিবর্তে আমার কনজাংশনটা হবে দ্যাট। তাহলে অ্যাসার্টিভও দ্যাট, অপটেটিভও কি দ্যাট। ওকে, তাহলে এবার একটু প্র্যাকটিসে যাওয়া যেতে পারে, কি বলেন? আচ্ছা, তাহলে আমি একটা বাক্য লিখলাম, আবারও সি ভাল লাগে আমার, হ্যাঁ, কিন্তু শীতে ঝামেলা কম। শি said to me, শি সবকিছু, হি না। শি থেকেই বিস্তার, শি থেকেই পৃথিবী। শি, এই শি এর মধ্য দিয়ে আপনি আমি, এই শি এর মধ্য দিয়ে আমাদের জেনারেশন, এই শি এর মধ্য দিয়ে আমাদের বড় হয়ে ওঠা, এই শি এর মাঝেই আমরা সবসময় ফিরে যেতে চাই। ঈদে, উৎসবে, যত দূরে থাকি ফিরে যাই শি এর কাছে। যেমন আমার এক্সাম্পলগুলোতে আমি সবসময় হি এর তুলনায় শিকে একটু প্রেফার করি। তাহলে শি সেড টু মি, শি সেড টু মি, সে আমাকে বলল। কি বলল? বলল, সহজ করে একটু লিখি, বলল যে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা, তুমি ভালো থাকো, আল্লাহ তোমার ভালো করুক। আচ্ছা, তো আমাকে একটা আশীর্বাদ করে গেল। তো এই যে আশীর্বাদ করলো, ভালো কথা, এটা অপটেটিভ সেন্টেন্স। তো আমার তো রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে। এখন আমি রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি লিখব? সত্যি বলতে এখানে প্রেও লেখা যায়, উইশও লেখা যায়, দুটোই সম্ভব। তো আপনি যদি প্রে লিখেন, একটু সতর্ক থাকবেন, এই প্রেডের পরে আর টু দিবেন না। টু দিলে কি হবে মনে হয় জানেন? মনে হবে সে আপনার কাছে প্রার্থনা করেছে। যেমন আমরা বলি না, উই প্রে টু দ্য অলমাইটি আল্লাহ, আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি। টু, সো এখানে টু দেওয়ার মানে হচ্ছে যে সে আমার কাছে প্রার্থনা করেছে। আসলে কি তাই? না, সো এখানে টু হবে না। আপনার খুব বেশি প্রেপোজিশন দিতে ইচ্ছা করলে আপনি ফর দিতে পারেন, শি প্রেড ফর মি। তার চেয়ে ভালো কোনো প্রেপোজিশন দেওয়ার দরকারই নাই। শি প্রেড মি অথবা শি উইশড মি, এখানে উইশড লেখা যাবে মি। এবার আমি এই কমার পরিবর্তে যেন কি দিব? দ্যাট দিব। মনে আছে তো? একটা সেন্টেন্স ডাইরেক্ট ন্যারেশনে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ যাই হোক না কেন, সেটা ইনডাইরেক্টে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপ নিবে। দ্যাট মিনস ইউ হ্যাভ টু স্টার্ট দ্য সেন্টেন্স উইথ দ্য সাবজেক্ট। So where is the subject? Here the subject is Allah.
অ্যান্ড আল্লাহ ইজ থার্ড পারসন। আর আমরা জানি থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না, তাহলে আমি এখানে লিখব আল্লাহ। এবার আমার ভার্বের পরিবর্তন, যেহেতু আমার রিপোর্টিং ভার্বখানা পাস্ট টেন্সে আছে, আর রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে আমার কাজ হলো রিপোর্টেড স্পিচকেও প্রেজেন্ট থেকে কি করে দেওয়া, পাস্ট করে দেয়া। তাহলে আমি এখানে মেয়ের পাস্ট ফর্ম কি করে দিব, মাইট। অক্সিলারি ভার্বকে পাস্ট করলে আর মূল ভার্বে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, সো এখানে ব্লেস। হাঁটতে হাঁটতে আবার দেখা পেলাম ইউ এর, ইউ তো একটা প্রোনাউন, যতবার প্রোনাউন যতবার ভার্ব ততবার পরিবর্তন করতে হইবে। তাহলে ইউ একটা প্রোনাউন, কোন পারসন, সেকেন্ড পারসন। যেহেতু ইউ সেকেন্ড পারসন, তাহলে এর পরিবর্তে আমি সেকেন্ডে আমার যে অপশনটা আছে অবজেক্ট তাকে নিব, কে, মি। এবার মি লিখতে কোনো বাধা নেই, কারণ ইউ এখানে অবজেক্ট হিসেবেই বসেছে ভার্বের পরে, সুতরাং মিও অবজেক্ট। তাহলে আমার সেন্টেন্স কি হলো, শি উইশড মি দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। হয়ে গেল অবজেক্টিভ। তবে আমি আরো দু একটা এক্সাম্পল দেখাতে চাই, যদি আপনাদের ধৈর্য থাকে। আছে ধৈর্য? ধৈর্য আছে? জানাবেন। এখন আমরা একটু আরেকটা সেন্টেন্সে যাই, আরেকটা উদাহরণে আমরা যাব। এবার আমি লিখলাম শি সেড, সে বলল, কি বলল, ইফ আই ওয়ার আ বার্ড, যদি আমি একটা পাখি হতাম। আহ কি ইচ্ছা যদি আমি পাখি হতাম। কত কিছু তো আমরা ইচ্ছা করি না, কত কিছুই তো আমাদের ইচ্ছা হয় না। আমরা কি সব পারি? পারি না তো। তবে ইচ্ছা থাকতে হবে। তাহলে সে বলল যদি আমি পাখি হতাম। ফাইন। এখন আমরা এই সেন্টেন্সটাকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করব। প্রথমে সাবজেক্ট নিলাম শি, এবার দেখতেছি এটা একটা অপারেটিভ সেন্টেন্স, ইচ্ছা তো, তাহলে এখানে প্রে অথবা উইশ। ইচ্ছা বুঝালে প্রে না দিয়ে উইশই দিবেন। হ্যাঁ, শি উইশড, এখানে অবজেক্ট নেই, সো দিব না আমি। এবার কমার পরিবর্তে কি, আমরা জানি অপারেটিভ সেন্টেন্সে কমার পরিবর্তে দ্যাট বসে, সুতরাং দ্যাট। এবার এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স, অপারেটিভ, কিন্তু এখন সে কি হয়ে যাবে, অ্যাসার্টিভ। আচ্ছা, যদি এটা অ্যাসার্টিভ এখন হয়, তাহলে কি আমার ইফের প্রয়োজন আছে? একদমই নেই। ইফ তো আমি ব্যবহার করেছিলাম একটা ইচ্ছা প্রকাশ করার জন্য, যদি পাখি হতাম। তো আমার তো আর সেই ইচ্ছা নাই, এটা তো এখন অ্যাসার্টিভ হবে, এই জন্য ইফকে বাদ দিতে হবে। হ্যাঁ, কারণ আপনাকে এখন অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। ওকে, বাদ দিলাম। জীবনে 2-4 জনকে বাদ দিলে কোনো সমস্যা নেই তো। এখন আমার সাবজেক্ট দরকার। সাবজেক্ট কি, আই। আই কোন পারসন, ফার্স্ট পারসন। আর যখন আপনার প্রোনাউন ফার্স্ট পারসন হবে, তার পরিবর্তে ফার্স্টে যে আছে তাকে নেবেন। কে আছে, ওই শি, তার মানে আমি শিকে নিলাম। এবার ভার্বের পরিবর্তন, এখানে আমার রিপোর্টিং ভার্ব সেড পাস্ট টেন্স, আমার রিপোর্টেড স্পিচও কিন্তু পাস্ট টেন্স। মনে আছে তো, যখন রিপোর্টিং ভার্বটি পাস্ট হয় আর আপনার রিপোর্টেড স্পিচও হয়ে যায় পাস্ট, ইনডাইরেক্ট করার সময় সেই পাস্ট হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে আমাকে পাস্ট পারফেক্ট করতে গেলে আগে হ্যাড নিতে হবে, এরপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে। মূল ভার্বটা এখানে কি, ওয়্যার। ওয়্যারের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তার মানে আমার সুন্দর একটা ইনডাইরেক্ট সেন্টেন্স হয়ে গেল, শি উইশড দ্যাট শি হ্যাড বিন আ বার্ড। আমার ধারণা অপারেটিভ সেন্টেন্স আপনারা বুঝে গেছেন। এবার আমরা একটু এক্সক্লামেটরি সেন্টেন্স বুঝবো, ঠিক আছে? তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সের জন্য কি কি পরিবর্তন হবে আমরা সেটা আগে জেনে নেই, তারপর আমরা প্র্যাকটিসে চলে যাব। এক্সক্লামেটরি সেন্টেন্স, সো এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমার যে রিপোর্টিং ভার্বটা থাকে, হ্যাঁ, আমরা যে রিপোর্টিং ভার্ব ব্যবহার করি, সেই রিপোর্টিং ভার্বের পরিবর্তে আপনি কি বসাবেন? রিপোর্টিং ভার্বের পরিবর্তে বাক্যের সেন্স বুঝতে হবে। বাক্যের সেন্স বুঝে আপনি লিখতে পারেন এক্সক্লেম উইথ জয়। আপনার জয় লিখতে হবে ব্যাপারটা এমন না,
আপনি জয়ের পরিবর্তে চাইলে হ্যাপিনেসও লিখতে পারেন, মানে যদি আনন্দকর কোনো মুহূর্ত বোঝায় তাহলে আপনি এমন ভাবে লিখবেন যেন আনন্দ বোঝায়। আচ্ছা, এবার জয় না লিখে আপনি দুঃখের কিছু হলে আপনি গ্রিফ বা সরো লিখতে পারেন। অবাক হওয়ার কিছু হলে আপনি ওয়ান্ডার বা সারপ্রাইজ লিখতে পারেন। আর ইনভার্টেড কমার পরিবর্তেও দ্যাট বসবে। তার মানে আমরা এখন পর্যন্ত যেটা জানলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্সে কমার পরিবর্তে কোনো বাধা ছাড়াই সরাসরি দ্যাট ব্যবহার করা হয়। ওকে, আমরা এখন তাহলে প্র্যাকটিসে যাই। বলা হলো she said, সে বলল, কি বলল জানেন? সে বলল how helpless I am, how helpless I am। সে দুঃখ করে বলল আমি দেখো কত অসহায়। এটা আমি ইনডাইরেক্ট ন্যারেশন করব। ওকে, এখন ইনডাইরেক্ট ন্যারেশন করলে আমি তো আগে সি নিবই। এবার আমার রিপোর্টিং ভার্বের পরিবর্তন, আমরা জানি এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, তাহলে আমার রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমি এক্সক্লাইম উইথ জয়, সরো বা ওয়ান্ডার নিব। এটা কি আনন্দের বিষয়? একদমই না, এটা দুঃখের বিষয়। তাহলে আমি লিখব she exclaimed with sorrow, সে দুঃখের সাথে ব্যাখ্যা করলো, বর্ণনা করলো। এখন আমি এই কমার পরিবর্তে কনজাংশন হিসেবে একটা দ্যাট নিব, নিলাম দ্যাট, ব্যাস। এবার আমার এই রিপোর্টেড স্পিচটুকু নেয়ার পালা, মনে আছে তো? ডাইরেক্ট ন্যারেশনে কেউ এক্সক্লামেটরি হলেও ইনডাইরেক্টে সে কিন্তু অ্যাসার্টিভ হবে। দ্যাট মিনস ইউ হ্যাভ টু স্টার্ট দ্য সেন্টেন্স উইথ দ্য সাবজেক্ট। হাউ দিয়ে আপনি শুরু করবেন না। যদি এটা প্রশ্নবোধক বাক্য হইতো তাহলে আপনি এখানে হাউ এর পরিবর্তে হাউ লিখতেন। এটা কি প্রশ্নবোধক বাক্য? না, সরি, তার মানে আপনি হাউ লিখতে পারেন না, আপনাকে সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট কোনটা বলেন তো? কোনটা সাবজেক্ট? এখানে আমার সাবজেক্ট হলো আই। সাবজেক্টটা কোন পারসন? ফার্স্ট পারসন। তাহলে আমি তার পরিবর্তে ফার্স্টে যে আছে তাকে নিব। ফার্স্টে কে আছে? শি, তাহলে আমি লিখবো শি। এবার আমার ভার্বকে এম। এখন আমি দেখতেছি রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট, আমার রিপোর্টেড স্পিচের ভার্বও পাস্ট হয়ে যাবে। তাহলে এম এর পাস্ট কি? ওয়াজ। তো আমি এখানে ওয়াজ লিখব। সাবজেক্ট হলো, ভার্ব হলো। এবার বাকি অংশটুকু লিখব। বাকি অংশটুকু কি আছে? হাউ হেল্পলেস। কিন্তু আমি তো হাউ লিখতে পারবো না। প্রশ্ন হলো হাউ লিখতে পারবো না কেন? আচ্ছা, হাউ দ্বারা একটা এক্সক্লামেটরি সেন্টেন্সকে লেখা হয়। হাউ দ্বারা একটা এক্সক্লামেটরি সেন্টেন্সকে লেখা হয়। তাহলে এখন আমি যদি এখানে হাউ ব্যবহার করি তাহলে সেটা তো আবারও এক্সক্লামেটরি থেকে যাবে, ঠিক কি না? এই জন্য আমরা হাউ ব্যবহার করব না, বরং হাউ এর পরিবর্তে আমরা এমন একটা ওয়ার্ড ব্যবহার করব যা দ্বারা তার অসহায়ত্বের মাত্রা বেশি বোঝানো যায়। কি লেখা যায়? আপনি চাইলে ভেরি লিখতে পারেন, চাইলে মাচও লিখতে পারেন, যা দ্বারা বেশি বোঝায়। তো আমি এখানে লিখলাম ভেরি। শি ওয়াজ ভেরি। এবার আমি হেল্পলেস এর জায়গায় লিখে দিলাম হেল্পলেস। তাহলে আমার সেন্টেন্সটা হলো she exclaimed with sorrow that she was very helpless। সে দুঃখের সাথে বলল যে সে খুব অসহায়। এক্সক্লামেটরি সেন্টেন্সকে এভাবে আপনি ব্যবহার করবেন বাক্যের সেন্স বুঝে। যদি আনন্দের হয় এক্সক্লাইম উইথ জয়, দুঃখের হলে সরো, এবং অবাক হওয়ার মতো কিছু হলে এক্সক্লাইম উইথ ওয়ান্ডার। আমার মনে হয় আপনাদের এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে। সো এইবার আমরা শুরু করব কি? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি কি পরিবর্তন হতে পারে চলেন আমরা একটু দেখে নেই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে পরিবর্তন
হয়ে থাকে। আচ্ছা, তো লিখবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। রিপোর্টিং ভার্ব এর পরিবর্তে অনেক কিছু হতে পারে। কি কি হতে পারে? অর্ডার, রিকোয়েস্ট, সাজেস্ট, অ্যাডভাইস, প্রপোজ, ফরবিড বা ফরবেড। ফরবিড হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর ফরবেড হচ্ছে পাস্ট ফর্ম। আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে এগুলো বসাবো। কখন বসাবো? যখন ইম্পারেটিভ সেন্টেন্সটা পড়ে মনে হবে যে বাক্যটা দ্বারা একটা আদেশ বোঝাচ্ছে, তখন আমরা নিব অর্ডার। যদি বাক্যটি পড়ে মনে হয় যে অনুরোধ বোঝাচ্ছে, তখন রিকোয়েস্ট। তবে মাঝে মাঝে এমনও হবে আপনি ধরতে নাও পারতে পারেন যেটা অনুরোধ কিনা। এই জন্য একটা ট্রিক শেখাই দেই, সেটি হলো বাক্যের শুরুতে যদি আপনি দেখেন যে বাক্যের শুরুটাই হয়েছে প্লিজ, কাইন্ডলি অথবা লেট, এগুলো যদি বাক্যের শুরুতেই থাকে তাহলে আপনি বুঝে নেবেন সেটা দ্বারা অনুরোধ বুঝায়, তখন আমরা রিকোয়েস্ট নিই। আর পরামর্শ বুঝালে সাজেস্ট হবে, আর উপদেশ বুঝালে অ্যাডভাইস হবে, প্রস্তাব বুঝালে প্রপোজ হবে। বিশেষ করে যখন দেখবেন বাক্যের শুরুতে লেটস বা লেট আস আছে, তখন বুঝে নেবেন প্রস্তাব বুঝাচ্ছে, আর সেই ক্ষেত্রে দেয়া হবে প্রপোজ। আর যখন নিষেধ বুঝাবে, নিষেধ নিষেধ বুঝাবে, অর্থাৎ বাক্যের শুরুতে যদি ডোন্ট বা নেভার থাকে, ডোন্ট বা নেভার দ্বারা বাক্য শুরু হলে তখন নিষেধ বুঝায়, আর সেই ক্ষেত্রে দিতে হয় ফরবিড বা ফরবেড। আপনি ন্যারেশন সলভ করতে গেলে এগুলো আপনার আগে থেকে শিখে রাখতে হবে। আপনি যেন না দেখে মনে করতে পারেন যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তে অর্ডার, রিকোয়েস্ট, সাজেস্ট, অ্যাডভাইস, প্রপোজ, ফরবেড বসে। যখন আমরা দেখব বাক্যটা পড়ে মনে হচ্ছে যে আদেশ বোঝাচ্ছে, তখন আমরা অর্ডার দিব। যদি বাক্যের শুরুতে আমরা প্লিজ অথবা কাইন্ডলি অথবা লেট শব্দটি পাই, তাহলে আমরা ধরে নিব সেটি অনুরোধ বোঝাচ্ছে, আর অনুরোধ বুঝালে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে রিকোয়েস্ট দিব। আর যখন বাক্য পড়ে মনে হবে পরামর্শ, সাজেস্ট, উপদেশ, মনে হলো অ্যাডভাইস, বাক্যের শুরুতে লেটস বা লেটাস থাকলে প্রস্তাব বুঝায়, তখন আমরা দিব প্রপোজ। শুরুতে ডোন্ট বা নেভার থাকলে সেটা হবে নিষেধ। সেই ক্ষেত্রে আমরা নিষেধ বুঝালে প্রেজেন্ট টেন্সে ফরবিড এবং পাস্ট টেন্সে ফরবিড দিব। ওকে, তাহলে এবার আমরা একটু প্র্যাকটিসে যাই। আমার ইনভার্টেড কমার পরিবর্তন তো আছে, মনে রাখবেন কমার পরিবর্তে কি বসতে পারে? বসতে পারে দ্যাট। কখন? যদি বাক্যটি লেট দ্বারা শুরু হয়। লেট দ্বারা বাক্য শুরু হলে সেক্ষেত্রে আমরা লিখব দ্যাট। আর যদি লেট ছাড়া অন্য কোনো ভাবে, মূল ভার্ব দ্বারা শুরু হয়, সোজা কথায় লেট ছাড়া যদি
ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে আমরা লিখব টু। ইম্পারেটিভ সেন্টেন্সে কমার পরিবর্তে দ্যাট বা টু হবে, বাক্যটি লেট দ্বারা শুরু হলে দ্যাট, লেট ছাড়া হলে টু হবে। আমরা এটার বাস্তব প্রয়োগ এখন দেখে আসি। She said to me, সে আমাকে বলল, কি বলল? বলল প্লিজ হেল্প মি টু ক্রস দ্য রোড। রাস্তাটা অতিক্রম করার জন্য তাকে সাহায্য করতে হবে, নিশ্চয়ই কোনো প্রবীণ কেউ হতে পারে। আচ্ছা, তো এই বাক্যটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটাকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন করব। ভালো কথা, সে নিলাম। রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি, যেহেতু বাক্যটি প্লিজ দ্বারা শুরু হয়েছে মানে অনুরোধ বোঝাচ্ছে, তার মানে আমি নিব রিকোয়েস্ট, তার মানে রিকোয়েস্টেড। এরপর টু হবে না, বরং মি। এবার কমার পরিবর্তে কি হবে দেখেন, যদি ইম্পারেটিভ সেন্টেন্সটার শুরুতে লেট থাকে, এখানে কি লেট আছে? নেই তো, তাহলে দ্যাট দেওয়ার সুযোগ নেই, বরং আপনি টু দিবেন, কারণ এখানে তো সাবজেক্ট নাই, আপনি জাস্ট টু নিয়ে ভার্ব নেবেন। এই জন্যই বলেছি লেট দ্বারা শুরু হলে দ্যাট হবে, লেট না থাকলে টু হবে। ওকে, টু নিলাম। এবার প্লিজ, প্লিজ তো আর নিব না ভাইয়া, কেন? কারণ প্লিজ এর পরিবর্তে অলরেডি আমি রিকোয়েস্ট লিখে ফেলছি। ওকে, তাহলে এবার ভার্ব নিব। ভার্বটা কি? হেল্প। আমার সাদা মনে কাঁদে নেই, আমি ভার্বকে পাস্ট করে দিলাম। যে কেন? যেহেতু আগেরটা পাস্ট, পরেরটাও পাস্ট। ঘটনা সত্য, কিন্তু তার চেয়েও বড় সত্য হলো আমার এখানে প্রিপোজিশন হলো টু। টু এর পর ভার্বের সবসময় বেস ফর্ম নিতে হয়, এই জন্য এখানে আর নিয়ম খাটবে না, বরং এখানে আমাকে হেল্পই নিতে হবে। আচ্ছা, নিলাম। এবার মি। মি তো প্রোনাউন, প্রোনাউনের পরিবর্তন হবে। মি কোন পারসন? ফার্স্ট পারসন। তাহলে তার পরিবর্তে আমাকে ফার্স্টে যে আছে তাকে নিতে হবে। ফার্স্টে কে আছে? শি। শি নিব। তবে মি যেহেতু অবজেক্ট, আমিও শির অবজেক্ট হিসেবে কি নিব? হার। দেন টু নিলাম, টু। এরপরে ক্রস, তো আমি এখানে নিলাম ক্রস, কারণ টু এর পরে ভার্বের চেঞ্জ হয় না। এবার কি? দ্য রোড। তাহলে আমার বাক্যটা হলো she requested me to help her to cross the road. This is imperative sentence. Clear? Okay. এবার আমরা আরো একটা সেন্টেন্স লিখে নিই, একটু এটা মুছে দিলাম। এবার লেখা হলো she said to her son, সে তার ছেলেকে বলল, কি বলল? বলল don't neglect the poor. তাদেরকে তুমি অবহেলা করো না। ভালো পরামর্শ। তাহলে আমি ইনডাইরেক্ট করতে গেলে আমি প্রথমে সাবজেক্ট নিব, তারপর আমি কি করব? ভার্ব। এখন আমি দেখতেছি এটি ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি ডোন্ট বা নেভার দ্বারা শুরু হয়, তখন রিপোর্টিং ভার্বের পরিবর্তে ফরবিড বা ফরবেট হবে। প্রেজেন্ট টেন্সে ফরবিড, পাস্ট টেন্সে ফরবেট। তাহলে আমি এখানে পাস্ট টেন্সের জন্য ফরবেড দিলাম। এরপর টু এর প্রয়োজন নেই, হার সন। এবার ইনভার্টেড কমার পরিবর্তে যদি লেট দ্বারা শুরু হয় দ্যাট, লেট তো নেই, তাহলে টু নিব। ডোন্ট, ডোন্ট আর নিব না। কেন? কারণ ডোন্ট যে না অর্থটা প্রকাশ করেছে, ফরবিড মানেও সেটাই। ফরবিড মানেই না করা, নিষেধ করা। তাহলে আমি আর ডোন্ট নিব না। ওকে, এখন আমি কি করব? সাবজেক্ট, সাবজেক্ট তো এখানে নেই, তাহলে ভার্ব নিব। ভার্ব কি? নেগলেক্ট। কিন্তু টু এর পরে তো ভার্বকে পাস্ট করা যাবে না, তাই আমি নেগলেক্ট রেখে দিলাম। এবার দ্য পুর হয়ে গেল। যখন আমি এই বাক্যটি লিখতেছি ওই মুহূর্তে আপনি হয়তো ভাবতেছেন যে আমি যদি এখানে ফরবেট না লিখে অ্যাডভাইস লিখি সমস্যা আছে। সে তার ছেলেকে উপদেশ দিয়েছে, হ্যাঁ কোনো সমস্যা নেই, লিখতেই পারেন, অধিকার আছে আপনার। তাহলে কেমন হবে তখন? এই যে অ্যাডভাইসড হবে, তারপরে হার সন। এরপরে বাক্যটি যেহেতু লেট দ্বারা শুরু হয়নি, তাহলে আমাকে টু নিতে হবে। নিলাম। তারপর আমার ভার্ব নিতে হবে নেগলেক্ট আ পুর। প্রশ্ন হলো, ভদ্রমহিলা কি তার ছেলেকে উপদেশ দিয়েছে গরিবকে অবহেলা করার নাকি না করার? না করার। এই জন্য না অর্থের জন্য আপনি টু এর সামনে নট বসাই নেবেন, নট টু।
আগের বাক্যে নট লাগেনি কেন? কারণ আগের বাক্যে ফরবিড মানেই নিষেধ করা, নিচের বাক্যে অ্যাডভাইস মানে কিন্তু নিষেধ করা না। এই জন্য আমার অ্যাডভাইস দেওয়ার পরেও নাবোধক অর্থটাকে প্রকাশ করার জন্য নট টু লিখতে হয়েছে। আমার মনে হয় বুঝে গেছেন। এবার আসেন আমরা আরো কিছু এক্সাম্পল নিই। এক্সাম্পল নিতে হবে, যত বেশি অনুশীলন করবেন তত নতুন নতুন আপনার ধারণা আসবে। এবার লেখা হলো she said to me, সে আমাকে বলল, কি বলল? let me do the work, মানে আমাকে কাজটি করতে দিন কিংবা আমাকে কাজটি করতে দেয়া হোক। কাইন্ড অফ অনুরোধ। আমরা জানি যখন কোনো সেন্টেন্স প্লিজ অথবা কাইন্ডলি অথবা লেট দ্বারা শুরু হয় তখন সেটি একটি অনুরোধ বোঝায়। তাহলে সেই অনুযায়ী আমি রিপোর্টিং ভার্বটা লিখব কি? রিকোয়েস্ট। তার মানে she requested me। এইবার কমার জায়গায় কি? আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয় তাহলে কমার পরিবর্তে দ্যাট বসে। হ্যাঁ, তো দ্যাট দিবেন আপনি। এবার লেট কি হবে? লেট আর বসবে না, কারণ আমি কি ইম্পারেটিভ সেন্টেন্স লিখবো? নো, আমি তখন অ্যাসার্টিভ লিখবো। তো লেট বাদ, আমার দরকার সাবজেক্ট। এখানে কে আছে? মি। মিটা কোন পারসন যেন? ফার্স্ট। মনে আছে তো? যদি প্রোনাউনটা ফার্স্ট পারসন হয় তার পরিবর্তে আপনি ফার্স্টে যে আছে তাকে নেবেন। ফার্স্টে কে আছে? শি। সো আমি এখানে শি লিখব। ওকে, দেন আমার কাজ হলো ভার্ব নেয়া। এখন আপনাকে একটু আমি থামিয়ে দিব। কেন থামিয়ে দিব? আপনাকে একটা স্ট্রাকচার লিখতে বলবো। যদি কখনো লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, ইনডাইরেক্ট করার সময় আপনি এই স্ট্রাকচারটি ফলো করতে পারেন। প্রথমে সাবজেক্ট নেবেন, তারপরে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, তারপরে ভার্বের বেস ফর্ম। আর যদি বাক্যটি প্রস্তাব বুঝায়, লেটস বা লেট আস দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে আপনি প্রস্তাব বুঝাতে সাবজেক্টের পরে শুড নেবেন। শুড প্লাস ভার্বের বেস ফর্ম, বি মানে ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা এখানে কি করলাম? লেট দিয়ে বাক্য শুরু হলে অনুরোধ বুঝায়, তাই রিকোয়েস্ট লিখলাম, রিকোয়েস্টেড মি। কমার জায়গায় দ্যাট দিলাম। এবার সাবজেক্ট নিলাম শি। এবার আমার মনে পড়ে গেল যে লেট দ্বারা কোনো বাক্য যদি শুরু হয় ইম্পারেটিভ, নর্মালি তাকে ইনডাইরেক্ট করতে গিয়ে আমরা যদি সহজভাবে চিন্তা করি তাহলে আমরা এই ফরম্যাটটা শিখে নিতে পারি। যে আমি আগে সাবজেক্ট নিব, তারপর আমি মাইট বা মাইট বি অ্যালাউড টু থেকে যে কোনো একটা বেছে নিব। সো আমি মাইট নিলাম বা মাইট বি অ্যালাউড টু, আরো অনেক সুন্দর অর্থ হয়। এবার ভার্বের বেস ফর্ম ডু, তারপরে দ্য ওয়ার্ক। ওকে, এখন যদি বাক্যটা এমন হতো যে she said to me, সে আমাকে বলল, কি বলল? যে let's go there, চলুন সেখানে যাই। কাইন্ড অফ প্রপোজাল, এক ধরনের প্রস্তাব। কোনো সমস্যা নেই। আপনার জানা আছে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে লেটস থাকে সেটা একটা প্রস্তাব, আর প্রস্তাব বুঝালে রিপোর্টিং ভার্বের পরিবর্তে প্রপোজড বসে। সো শি প্রপোজড মি। এবার আমার কমার পরিবর্তে কি হবে? দ্যাট। লেট দ্বারা শুরু হলে দ্যাট। নাও আই নিড দ্য সাবজেক্ট। সাবজেক্ট দরকার আমার। এখন একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে সাবজেক্ট বের করার জন্য এখানে, যে কে কাকে প্রস্তাব দিয়েছে। প্রস্তাব দিচ্ছে সে, কাকে? আমাকে। তার মানে আমি ওই দলে আছি। তাহলে একবার ভাবেন তো, শি প্লাস মি, এই দুইটা মিলে কি হয়ে গেছে? উই, আমরা। সে আমাকে প্রস্তাব দিছে, তাহলে আমি আর সে মিলে কি হলাম? আমরা হয়ে গেলাম। আর যদি শি প্রস্তাব দিত তার আরেক বন্ধু হি কে, তাহলে শি আর হি মিলে কি হয়ে যেত? দে হয়ে যেত। প্রস্তাবের ক্ষেত্রে আপনাকে ভাবতে হবে কে কাকে প্রস্তাব দিল, সেই অনুযায়ী গ্রুপটা কেমন হলো। তাহলে শি আর মি মিলে হয়ে গেলাম উই, আমরা। তো সাবজেক্ট এখানে উই। এবার আমার মনে আছে যদি ইম্পারেটিভ সেন্টেন্স লেটস দ্বারা শুরু হয় তাহলে আমার স্ট্রাকচারটা হবে সাবজেক্টের পরে শুড। সো আমি এখানে শুড দিলাম। এবার ভার্বের বেস ফর্ম গো,
there. She proposed me that we should go there. সে আমাকে প্রস্তাব দিল যে আমাদের সেখানে যাওয়া উচিত, গেলে ভালো হয়, চলুন যাই। যাবেন নাকি? কারা কারা যাবেন বলেন? আপনি যাবেন? ঠিক আছে, চলে যান। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সও ভালোভাবে অনুশীলন করলাম। এবার কিছু খুচরা বিষয় আছে, সেটা কিরকম? বলা হলো she said to me, সে আমারে বলল, কি বলল? প্লিজ হেল্প মি, দয়া করে আমার সাহায্য করুন। এটা কিন্তু আপনারা পারবেন। কিভাবে লিখবেন? she অনুরোধের জন্য কি হবে? রিকোয়েস্টেড মি, সে আমাকে অনুরোধ করলো। ইনভার্টেড কমার জায়গায় কি হবে? টু। প্লিজ তো আর বসবে না, টু হেল্প মি বলতে কে? ওই she, তাই এখানে হার হবে, যা আমি এর আগে উদাহরণ দেখিয়েছি। এখন এমন যদি হতো she said to me, সে আমারে বলল, ভাই প্লিজ হেল্প মি, ব্রাদার প্লিজ হেল্প মি। এই ব্রাদারটাকে এখানে বলা হচ্ছে ভোকেটিভ কেস, মানে কাউকে কিছু বলে যখন সম্বোধন করা হয় সেটা হলো ভোকেটিভ কেস। তো যদি কোনো সেন্টেন্স এরকম ভোকেটিভ কেসের ব্যবহার পান, তার জন্য বাড়তি কোনো ঝামেলা নেই, শুধু আপনি বাক্যের এই শুরুতে এই ভোকেটিভ কেসের জন্য লিখবেন অ্যাড্রেসিং অ্যাজ, এবার যা বলে সম্বোধন করছে তাই, কি বলে সম্বোধন করছে? ব্রাদার, লিখে একটা কমা চিহ্ন দিবেন। যদি এখানে বোন বলতো তাহলে অ্যাড্রেসিং অ্যাজ সিস্টার। তাহলে যদি বাক্যে ভোকেটিভ কেস ব্যবহার হয়, সেই ক্ষেত্রে আমরা ভোকেটিভ কেসের জন্য অ্যাড্রেসিং অ্যাজ এরপরে যা বলে সম্বোধন করবে তাই ব্যবহার। এটা শুরুতেও লেখা যায়, আবার এখানে মাঝেও লেখা যায়, সমস্যা নেই। ওকে, এবার আসেন she said to me, সে আমারে বলল, কি বলল? বলল হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আচ্ছা, তাহলে আমি বুঝতেই পারছি যে সে আমাকে উইশ করলো, তাই না? তাহলে আমি এখানে রিপোর্টিং ভার্বের জায়গায় কি লিখবো? উইশড, she wished me। এখন এই কনজাংশন হিসেবে আপনি কি লিখবেন? দ্যাট? না, লিখবেন না। কেন লিখবেন না? শোনেন, আমরা কখন দ্যাট ব্যবহার করি? যখন দুইটা ক্লোজ থাকে। এটা কি ক্লোজ? একদমই না, এটা হলো একটা ফ্রেজ। দেখেন, এখানে যদি ক্লোজ থাকতো তাহলে একটা ভার্ব থাকতো। মনে রাখবেন, একটা ভার্ব যুক্ত, ফাইনাইট ভার্ব যুক্ত ক্লোজের সাথে আরেকটা ক্লোজকে কানেক্ট করার জন্য কানেক্টর প্রয়োজন হয়। কিন্তু একটা ক্লোজের সাথে আরেকটা ফ্রেজকে ব্যবহার করার জন্য কোনো কনজাংশন বা কানেক্টর সাধারণত প্রয়োজন হয় না। তাহলে যেহেতু এটা ফ্রেজ, তাহলে আমি দ্যাট দিব কেন? দ্যাট বাদ। তো জাস্ট she wished me, সে আমাকে উইশ করছে। কি উইশ করছে? হ্যাপি বার্থডে। তো আপনি লিখে দেবেন হ্যাপি বার্থডে। সো she wished me হ্যাপি বার্থডে। হয়ে গেল। এখন যদি সে আপনাকে হ্যাপি বার্থডে বলে উইশ না করে, সে যদি আপনাকে উইশ করে এভাবে যে গুড মর্নিং, এটাও তো ফ্রেজ। জাস্ট আপনি লিখবেন she wished me গুড মর্নিং। আপনি চাইলে এটাকে আরো সুন্দর করে লিখতে পারেন she wished me a good morning, সে আমাকে একটা শুভ সকাল উইশ করলো। এই যে এ দিলেন, তাতে সেন্টেন্সের মান আরো ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এখন যদি কেউ আমার উইশ করে যে এভাবে, কেউ যদি আমাকে এখন বলে যে she said to me, সে যদি আমাকে বলে যে গুড বাই, বিদায়, এটা কি উইশ? না, এটা তো বিদায় জানিয়েছে। তাহলে বিদায় জানানোর জন্য আপনি ব্যবহার করবেন বিড। বিড এর পাস্ট ফর্ম হচ্ছে বেড। যখন বিদায় জানাবে তখন এই জন্য রিপোর্টিং ভার্বের পরিবর্তে বেড হয়। she bade me, এবার কি বলছে? গুড বাই, she bade me গুড বাই। বুঝলেন? মনে হয় বুঝেছেন।
দেখেন, আজ আমি যেটুকু আলোচনা করলাম মূলত ন্যারেশনের বেসিক এগুলোই। এখন আপনি যত বেশি অনুশীলন করবেন, আপনি তত নতুন নতুন বিষয়ের সাথে পরিচিত হতে পারবেন। কখনোই মনে করবেন না আমি যতটুকু আলোচনা করলাম এতটুকুর পরে আর কোনো কিছু করার দরকার নেই। একদম ভুল ধারণা। এইটুকু দিয়ে আপনাকে এখন অনুশীলন করতে হবে। অনুশীলন করতে গিয়ে যেখানে আটকে যাবেন সেগুলো মার্ক করে রাখবেন। আটকে গেলে সেগুলো মার্ক করে রাখবেন যে আমি এটা বুঝতেছি না, এটা কেন হচ্ছে এরকম। যখন আপনাদের সাথে আমার একটা সলভ ক্লাস হবে তখন এই আটকে যাওয়া প্রশ্নগুলোই আমরা সমাধান করে দিব। এখন যদি আপনি অনুশীলন নাই করেন আপনি তো আটকে যাবেন না। কেউ যদি বলে যে না আমার কোনো প্রশ্ন নেই, আমি আটকে যাই না, দ্যাট মিনস তার কোনো অনুশীলন নেই, সে অনুশীলন করেনি। যাই হোক, আমি আজকে ক্লাসের শুরুতে কথা দিয়েছিলাম এক ক্লাসেই ন্যারেশন। সম্ভবত আমি কথা রাখতে পেরেছি। আর হ্যাঁ, যারা প্যাসেজ ন্যারেশন নিয়ে বলেন যে প্যাসেজ ন্যারেশন কখনো প্রয়োগ হলে আমি শিখব কিভাবে, প্যাসেজ ন্যারেশন কি? প্যাসেজ ন্যারেশনের উপর আমরা আরেকটা আলোচনা করতেই পারি। শুধু অনুশীলন। প্যাসেজ ন্যারেশনের জন্য আলাদা করে কোনো নিয়ম নেই, জাস্ট 4টা সিঙ্গেল সেন্টেন্সকে আমি আলাদা করছি এখানে, ওখানে আলাদা না করে একত্রিত করা। মাঝে মাঝে রিপোর্টিং ভার্বটাকে একটু উজ্জ্বল রাখে, কঠিন কিছু না। আমরা আরেকটা অনুশীলন ক্লাস করতেই পারি, কি বলেন? তবে ন্যারেশনের যে ফাউন্ডেশন সেটা যেমনটা লেখা ছিল স্লাইডে, এক ক্লাসেই ন্যারেশন। আপনি না বললেও আমি জানি আমি কথা রাখতে পেরেছি। তার মানে আজকের ক্লাসের যদি বলি আনুষ্ঠানিক আলোচনা, আপনাদের সাথে আরো গল্প হতেই পারে, কিন্তু আনুষ্ঠানিক আলোচনা এখানেই শেষ হলো। থ্যাংক ইউ।